স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে। এই আয়োজনে আমরা চেষ্টা করি সমাজের নানান বিষয় নিয়ে কথা বলতে এবং মুখোমুখি হই সেই সব মানুষদের সাথে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। আজ মুখোমুখিতে আমাদের সময় দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শামা ওবায়দ ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুতে একেবারে আপনার দায়িত্বের জায়গাটিতে আসি। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতটুকু কার্যক্রম আপনার দিক থেকে আপনি এগিয়েছেন বা শুরু করেছেন একটু জানব। ধন্যবাদ আপনাকে। আসলে এই একটি সুষ্ঠু নির্বাচনের পরে বহুদিন পরে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। দায়িত্ব এবং কর্তব্যের জায়গা অনেক। সেই জায়গাটা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তো ওই মন্ত্রণালয়ে অবশ্যই আমাদের অনেক ধরনের দায়িত্ব থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই কাজগুলো আমরা বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের এবং বর্তমান সরকারের যে ইশতেহার আছে, ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোর আলোকে পররাষ্ট্র নীতিকে সাজানো, পররাষ্ট্র নীতি করা। এবং আপনারা জানেন যে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইশতেহারে যা বলা আছে, ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি যে আমাদের একটা বাংলাদেশ ফার্স্ট পলিসি, সেই পলিসিতে পররাষ্ট্র নীতি অনুসরণ করা, সেই কাজটাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 180 দিনের সরকারের একটি সময়ের কথা বলছিলেন। এই 180 দিনে তারা নানান ধরনের কাজের কথা বলছে। 100 দিন পার হয়ে গেছে। 100 দিনের কথা যদি বলি, পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রের জায়গা থেকে কতটুকু কাজ করলেন এবং সামনে কি কি কাজ রয়েছে? 180 দিনের কিন্তু একটা যে আমাদের যে কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে, সেটা কিন্তু প্রথম দিনই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, সেই দিন থেকে কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয় 180 দিনের কাজ এবং কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সেটা আমাদেরকে দিতে হয়েছে। এবং সেই জায়গাটা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যখন আমাদের যদি আপনি ফরেন পলিসি দেখেন, আমাদের প্রথম কথা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব পাওয়ার পরেই যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে সেটা হচ্ছে গালফ যুদ্ধ। এই যে যুদ্ধটা লেগেছে আমাদের গালফ কান্ট্রিগুলোতে, সেগুলোতে আমাদের বাংলাদেশিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং আমাদের এত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা আছে ওই দেশগুলোতে, তাদের কে ভালো রাখা, তাদের নিরাপত্তা এবং দুর্ভাগ্যবশত যাদেরকে আমরা হারিয়েছি যুদ্ধে, তাদেরকে নিরাপদে ঠিকমতো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিরাট দায়িত্ব ছিল এবং সেই দায়িত্বটা আমরা এখনও করে যাচ্ছি। এবং আমাদের মিশনগুলা স্ব দেশে অত্যন্ত নিবিড়ভাবে এবং সতর্কতার সাথে তারা কাজ করে যাচ্ছে। তো সুতরাং ওই দায়িত্বটা অত্যন্ত আমাদের গুরু দায়িত্ব। এছাড়াও যেটা আমাদের ইশতেহারে পড়েছে সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে সার্ক একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা স্বপ্ন ছিল, ভিশন ছিল। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে সার্ক নিয়ে কিছু করে নাই। তো সেই সার্ককে আবার রিভাইভ করা দক্ষিণ এশিয়াতে আরও একটি জোরদার প্ল্যাটফর্ম হিসেবে এই অঞ্চলে দাঁড়া করানো, সেটা একটা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট এবং নতুন নতুন মার্কেট যাচাই বাছাই করা, সেগুলো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আমাদের ম্যানিফেস্টো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমাদের দেশের স্কিলড এবং সেমি স্কিলড লেবার বৃদ্ধি করা, যারা ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে আরও পারদর্শী হয়ে তারা বিদেশে গিয়ে কাজ করতে পারবে, আমাদের নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন। সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা দেশের সাথে আমরা কথা বলছি। আমি বিশেষ করে আমার যে দেশের সাথেই আমার বায়োল্যাটারালি কথা হচ্ছে, আমার কিন্তু এই জিনিসটা তুলে ধরছি যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা অবৈধভাবে নয়, বৈধভাবে ভালো ট্রেনিং নিয়ে কীভাবে বিদেশে গিয়ে কাজ করতে পারে। জি, আপনি
এই বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ কর্মী যাওয়ার কথা বলছিলেন। বাংলাদেশ থেকে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য তাদের প্রথম গন্তব্য থাকে দেশের বাইরের কোনো উন্নত কোনো কান্ট্রি। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই যদি বলি, যে কানাডা বা আমেরিকা, ওসব দেশের সাথে তাদের কিন্তু ব্যক্তিগত কিছু থাকে, চুক্তি থাকে, যে তারা স্পেশাল কিছু সুবিধা পেয়ে যায়। বাংলাদেশের কিন্তু সেই অর্থে আসলে শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেই সুযোগটা এখনো তৈরি হয়নি, বা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের যেই চুক্তিগুলো থাকে এই জায়গাগুলোতে গুরুত্ব দিচ্ছেন কিনা? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা ইতিমধ্যে কিন্তু আন্ত মন্ত্রণালয়ের কাজগুলো আমরা করছি। আমরা এডুকেশন মিনিস্ট্রির সাথে, বিভিন্ন মিনিস্ট্রির সাথে আমরা কাজ করছি, যাতে কারণ এটা তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এটার সাথে জড়িত। তো আমাদের যে সকল উচ্চশিক্ষার জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়া যায়, কানাডা, ইউএসএ, আরও অনেক দেশে তারা যায়। তো এগুলো কিভাবে আমাদের দেশের ছেলেমেয়েরা স্কলারশিপ ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বা G2G যদি কোনো আমাদের এগ্রিমেন্ট হতে পারে, বা এক্সিস্টিং যদি কোনো এগ্রিমেন্ট থাকে, সেটাকে আমরা কিভাবে ফ্যাসিলিটেট করতে পারি, কাজে লাগাতে পারি, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা কাজ করছি। জি, আপনি সার্কের কথা বলছিলেন। সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে যদি বলি, বড় দেশগুলো, যে ভারতের কথা বলি বা পাকিস্তান, তাদের কিন্তু বিপরীতমুখী অবস্থানের কারণে অনেক সময় সার্কে অভিযোগ এসেছে অতীতেও, যে সার্ক সচল হচ্ছে না, বা একটি দেশ আরেকটি দেশের সাথে একসাথে কাজ করার ক্ষেত্রে আপত্তি। সেই চ্যালেঞ্জটা কি আছে কিনা, এবং সেটাকে নিয়ে আসলে কিভাবে ভাবছেন? না, সমস্যা হচ্ছে যে এর গত 17 বছর জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না, এবং সেই সরকারের কোনো সদিচ্ছা ছিল না। প্রথম কথা, বাংলাদেশের সরকারের তো চাইতে হবে যে সার্ককে আমরা ইমপ্লিমেন্ট করব এবং একটা ভালো জায়গায় নিয়ে যাব। সার্কের কিন্তু কিছু কিছু সার্কের এলিমেন্টসগুলো কিন্তু কাজ করছে, যেমন সাফ গেমস হচ্ছে, সার্কের আন্ডারে অনেক সময় কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ওগুলা ভিজিবল না, ওটা নিয়ে কার্যকরী কিছু হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি সেটা গত 17 বছরের আওয়ামী লীগ সরকারের, যেহেতু তারা সচেষ্ট ছিল না, তারা সার্ককে রিভাইভ করতে চায় না, কারণ যেহেতু সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা স্বপ্ন ছিল, একটা ইনিশিয়েটিভ ছিল, সেটাকে তারা কাজে লাগায়নি কখনো সেই কারণে। তো সেই জায়গাটার থেকে আমি মনে করি ইন্ডিয়া পাকিস্তান কোনো সমস্যা না। বিভিন্ন সরকার, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু অনেক দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক অনেকটা স্থবির ছিল, বা কোনোটার সাথে একেবারেই খারাপ। সেই জায়গাটাতে আসলে কোনো সংকট ফেস করছেন কিনা, বা কিভাবে? না, দেখুন, একটি নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা দেখেছি ইনভেস্টররা, ট্রেড পার্টনাররা, ডেভেলপমেন্ট পার্টনাররা, ডোনাররা, তারা কিন্তু সাইডলাইনে বসেছিল। তারা কথা বলেছে সরকারের সাথে, কিন্তু এঙ্গেজ হয় নাই, কারণ ওইটা কোনো নির্বাচিত সরকার ছিল না। ইন্টারিম সরকার চেষ্টা করেছে তাদের কাজ করার, কিন্তু এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ফরেন পলিসি টাই খুবই ক্লিয়ার যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, এবং আমাদের যেই দেশগুলোর সাথে আমাদের সমস্যা আছে বা দ্বিপাক্ষিক সমস্যা আছে, সেই সমস্যাগুলো তো আমাদের ডায়ালগ, ডিপ্লোমেসি, কথা বলার মধ্য দিয়েই সমাধান করতে হবে। আমরা যদি কথা না বলি, এঙ্গেজ না করি, তাহলে আমার দেশের মানুষের পক্ষে আমি কোনো কিছু নিয়ে আসতে পারবো না। তো সুতরাং আমার কথা বলতে হবে, এঙ্গেজ করতে হবে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুবই ক্লিয়ার। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, উনি যে ফরেন পলিসিটা চাচ্ছেন, সেটা হচ্ছে যে আমরা মুসলিম দেশগুলো, ওয়েস্ট, ইস্ট, আমাদের সাউথ এশিয়ান দেশগুলো, আমাদের নেইবার, প্রত্যেকের সাথে কিন্তু আমরা ভালো সম্পর্ক রাখবো, আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা করে। একটু ভারতের প্রসঙ্গে আসি। বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলছে, ভারতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই সরকার আসার পরে তারা নতুনভাবে সম্পর্ক করতে চায় নতুন সরকারের সাথে। তো সেইখানে আসলে এখন কি অবস্থায় আছে? ভিসা চালুর একটি কনসার্ন তো বাংলাদেশিদের থাকেই, সেটি কবে থেকে হবে সেটি কিন্তু জানার চেষ্টা। পাশাপাশি এই দুটোর পাশাপাশি আরেকটি প্রশ্ন একবারে করে ফেলি, যে গঙ্গা চুক্তি সামনে করার একটি বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আসলে ভারতের সাথে কতটা এগোতে পারছেন? ভারত যেহেতু বলেছে তারা নতুনভাবে সম্পর্ক করতে চায়, তো দায়িত্বটা তাদেরই বেশি।
ভারত সরকারের বেশি, এবং বাংলাদেশের পক্ষ থেকে উই আর ওপেন টু টক টু ইন্ডিয়া এনি টাইম। উই আর টকিং টু ইন্ডিয়া অ্যাকচুয়ালি, কারণ আপনি যে ইস্যুগুলো তুলেছেন, গঙ্গা চুক্তি, ভিসা ইস্যু, এই ইস্যুগুলো তো আমাদের কথা বলার মাধ্যমে সমাধান করতে হবে। ভিসা নিয়ে তারা আশ্বস্ত করেছে, এর আগেও আমি এটা এই ব্যাপারে বলেছি যে তারা আশ্বস্ত করেছে তারা খুব শীঘ্রই আমাদের মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা তারা দিচ্ছে। ট্যুরিস্ট ভিসাটা তারা যাতে রেগুলারাইজ হয় আগের মতো, সেটা তারা দ্রুত তারা সমাধান করবে তারা বলেছে। এবং গঙ্গা চুক্তি যেটা আমাদের এই বছর শেষ হয়ে যাচ্ছে, সেটা যাতে আবার আমরা আবার চুক্তিটা হয়। পানি নিয়ে আমাদের তাদের সাথে যে সমস্যা, ওভারঅল পানির যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা মাধ্যমে সেটা সমাধান করতে হবে। এবং আমি মনে করি যদি ইন্ডিয়া সরকার আন্তরিক থাকে, বাংলাদেশের সরকার সবসময় আন্তরিক ছিল, তারা আন্তরিক থাকে, তাহলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান সম্ভব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. সীমান্তের নানা সমস্যা রয়েছে। আমি যদি বলি যে বাংলাদেশের পুরো বর্ডারের অধিকাংশ যেই ভারতের সীমানা, তার মধ্যে সবচেয়ে বড় সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গের সাথে। সেখানে যেহেতু সরকারের একটি পরিবর্তন এসেছে, সেখানে তিস্তা চুক্তির একটি প্রশ্ন আসছে যে এখন কি বাংলাদেশ সেটা নিয়ে ভাবছে কিনা বা আশা দেখছে কিনা। পাশাপাশি এই যে সীমান্তে বর্ডার দেয়া এবং কিছুদিন আগেও কিছু টুকটাক ঘটনা আমরা দেখি সচরাচর হয়ে থাকে, এই জায়গাগুলো নিয়ে আসলে বাংলাদেশের অবস্থানটা কি? খুবই পরিষ্কার। আমাদের সীমানায় আমাদের শক্ত অবস্থানে আমাদের বিজিবি সদস্যরা আছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমাদের দেশের নাগরিকরা যদি সীমান্তে ক্ষতিগ্রস্ত হয়, সেটার অবশ্যই আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করে যাব। তাদের সাথে বিএসএফের সাথে আমাদের বিজিবির কথাবার্তা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে সোজা হিসাব। তো সেই জায়গাটা থেকে এবং কেন এগুলো হচ্ছে সেগুলো খতিয়ে দেখা, লং টার্ম সলিউশনটা কি, এগুলোর দিকে আগানো, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সরকার শুরু করেছে, কাজ করছে ওনারা। বিজিবি বিএসএফের মধ্যে যেই রেগুলার যেই ডায়ালগ হয় সেগুলো হচ্ছে। তো সেটা অবশ্যই বাংলাদেশ সরকার সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কঠিন অবস্থায় ছিল, এবং এটাই স্বাভাবিক হওয়ার কথা, সেটাই হচ্ছে। এই রিসেন্টলি পররাষ্ট্রমন্ত্রীর চায়না সফরে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়েও চায়না আগ্রহ দেখিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা অথবা তিস্তা চুক্তি, এই দুটো বিষয় নিয়ে কি ভারত বা চায়নার সাথে বাংলাদেশের অবস্থানটা মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা মুখোমুখি? বাংলাদেশের সাথে সব দেশের সম্পর্ক ইটস মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তো এখন আমাদের বাংলাদেশের সাথে ভারত, বাংলাদেশের সাথে পাকিস্তান, বাংলাদেশের সাথে চায়না, বাংলাদেশের সাথে রাশিয়া, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা দ্বিপাক্ষিক সম্পর্ক ইটস ইউনিক, কারণ সব দেশের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবেই আছে। হ্যাঁ, তো সেই সম্পর্কটাকে আমাদের এই সরকারের কাজ হলো বাংলাদেশের মানুষের পক্ষে ওই সম্পর্কগুলোকে আরো জোরদার করা, এমনভাবে জোরদার করা যাতে প্রত্যেকটি সম্পর্ক যাতে বাংলাদেশের মানুষেরকে বেনিফিট এনে দেয়, সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করছে। এখনকার যুগে আপনি যদি সারা বিশ্বে তাকিয়ে দেখেন, সবার সাথে কিন্তু সবার বন্ধুত্ব আছে, তাদের স্বার্থকে রক্ষা করে। বাংলাদেশ সেম কেস, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সবার সাথে সম্পর্ক রাখবে, কারোর সাথেই শত্রুতার এখন প্রয়োজনও নাই, টাইমও না। কিন্তু আমি যেটি আরেকটি বলছিলাম যে তিস্তা নিয়ে যে ভারত কিন্তু উদ্বিগ্ন বলেছে যে মহাপরিকল্পনা কোন দেশ উদ্বিগ্ন সেটা তো আমাদের দেখার বিষয় না, এটা আমাদের দেখার বিষয় যে আমার দেশের মানুষ কি চায় বা আমার দেশের জন্য কি ভালো, আমার দেশের জন্য যেটা ভালো আমি সেটাই করব। এখানে কোন দেশ উদ্বিগ্ন সেটা তো আমার দেখার বিষয় না, আমার দেশের মানুষ উদ্বিগ্ন কিনা সেটা আমার দেখার বিষয়। ইটস ভেরি ক্লিয়ার। জি, এবারে একটু আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কথা জানতে চাইব, যেটা নিয়ে বরাবরই আলোচনা হচ্ছে। এই সরকার মানে নির্বাচনের মাত্র কয়েকদিন আগের যেই চুক্তিটা হলো, সেখানে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি তো তখন উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে বিএনপি এবং রাজনৈতিক দলের সাথে কথা বলেই হয়েছে চুক্তিটা। আসলে এই বাণিজ্য চুক্তিটা নিয়ে এখন সরকারের অবস্থান কি, এবং এটা নিয়ে যেই শঙ্কাগুলো করা হচ্ছে যে প্রতিরক্ষার বিষয়ে যে বাংলাদেশের যেই অংশগুলো আছে সেই স্বার্থটা রক্ষা হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু মানুষের শঙ্কা। যুক্তরাষ্ট্র নিয়ে চুক্তি নিয়ে কে কথা বলতেছে? হু ইজ টকিং অ্যাবাউট ইট? যারা সাধারণ জনগণ তো এটা নিয়ে কথা বলছে না, ব্যবসায়ীরা তো এটা নিয়ে কথা বলছে না, যারা যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করে।
হ্যাঁ, তো তারা কথাটা বলতেছে কে? কিছু যারা কথা বলে তাদের কথা বলার স্বাধীনতা আছে, তারা শঙ্কা করতেই পারে, বাট ইউ হ্যাভ টু ওয়েট এন্ড সি। ইউ হ্যাভ টু ওয়েট এন্ড সি। এখন যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনো চুক্তিই না থাকে, তাহলে আমাদের প্রাইভেট সেক্টরের কি অবস্থা হবে? তো আমাদের কোনো না কোনো চুক্তিতে তো তখন শুধু বাংলাদেশ না, অনেক ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া সব দেশের সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রের একই নেগোসিয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং একটা চুক্তিতে নেগোসিয়েশনের মাধ্যমে একটা সেটেলমেন্টে আসতে হয়েছে। সো উই হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। সামরিক সহযোগিতা চুক্তির একটি প্রসঙ্গ আসছিল যে এই বাণিজ্য চুক্তির মধ্যেও এই সামরিক সহযোগিতা দুই দেশের মধ্যে, সেটি পাশাপাশি বাংলাদেশের একটি প্রতিরক্ষা দুটি চুক্তি যেটি সর্বোচ্চ আলোচিত, এই বিষয়ে কি আসলে সরকার আগাচ্ছে কিনা বা কোন অবস্থানে রয়েছে? সেটা আলোচনার মাধ্যমে হবে, সেটা তো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তো সে আলোচনার মাধ্যমে হবে। আবারও এটাতে অনেক সংস্থা জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় যে সকল স্টেক হোল্ডার আছে, সংস্থা আছে, সবার সাথে আলোচনার মাধ্যমে সকল সংস্থা তাদের নিজেদের একটা ইনভেস্টিগেশন বা একটি অ্যানালাইসিস তো তারা করে সিদ্ধান্ত নেবে যে আমাদের কোন দিকে আগানো উচিত। জি, রোহিঙ্গাদের সহায়তা বরাবরই কমে আসছে এবং একেবারে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। আমি যদি বলি সেই জায়গাটিতে আসলে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন যে এই সরকারের সময়ে সেটা কতটুকু হতে পারে? রোহিঙ্গার ব্যাপারটা তো এখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। এখন 2017 সালে যখন তারা আসতে শুরু করেছিল, তারপরে কয়েক বছর গত টার্মে আওয়ামী লীগ সরকার টোটালি ফেল করেছে কিছু করতে। তো এখন যেটা এত বেশি কমপ্লেক্স হয়ে গেছে, অলমোস্ট 1.3 মিলিয়ন রোহিঙ্গা এখন আছে। আমি রিসেন্টলি যুক্তরাষ্ট্র সফর করে এসেছি, সেখানে আমার রোহিঙ্গা মাইগ্রেশন নিয়ে কথা হয়েছে ওদের মাইগ্রেশন সেক্রেটারির সাথে, ওদের মন্ত্রীর সাথে, এবং সেটা আমরা এই কথাটা আমরা তুলেছি যে যেহেতু ফান্ড কাট হয়ে গেছে, ওদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো নিয়ে অনেক বেশি এখন সমস্যা। মিয়ানমার বাংলাদেশ বর্ডারের সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের যারা লোকাল বাংলাদেশিরা আছে তারাও ফেস করছে এবং রোহিঙ্গারাও তো ফেস করছে। বাংলাদেশ সরকারের খুবই একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে। আমরা এখন এঙ্গেজ করছি মিয়ানমার সরকারের সাথে, আরাকান আর্মির সাথে আমরা এঙ্গেজ করছি যে কিভাবে এটা মানে অ্যাটলিস্ট শুরু করা যায় রিপ্যাট্রিয়েশনটা। কিন্তু আমাদের ক্লিয়ার স্ট্যান্ড সেটা হচ্ছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি নিরাপদ একটি রিপ্যাট্রিয়েশন, যেখানে তারা ডিগনিফাইড ভাবে যে তাদের দেশের মাটিতে তারা ফেরত যেতে পারে। এই জায়গা থেকে কোনো আশ্বাস পেয়েছেন কারো কাছ থেকে? বা বিভিন্ন দেশ তো বলে যে সংকট সমাধানে, কিন্তু আসলে আশানুরূপ ফলাফল মানুষ কতদিন নাগাদ দেখতে পারবে? এটা দেখা যাক। এখন আমরা তো সরকারের মাত্র আসলাম, আমরা এঙ্গেজ করা শুরু করেছি। এই জাতিসংঘের নেক্সট অধিবেশনেও আমরা এই রোহিঙ্গার ব্যাপারটা তুলবো আবারও, এবং এটা নিয়ে আমরা আশাবাদী, অবশ্যই আমরা আশাবাদী, কিন্তু সময় লাগবে। এটা রাতারাতি হওয়ার ব্যাপার না, সময় লাগবে। কিন্তু আমরা চাই যে তারা ফেরত যাক, কারণ এটা মানে অলরেডি এটা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, এবং এই চাপটা বাংলাদেশ কতদিন নিতে পারবে সেটাও একটা দেখার বিষয় আছে। এই যুদ্ধকালীন অবস্থা, যেখানে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সময় যুদ্ধ লেগে যাচ্ছে, তো সেই অবস্থায় আমাদের অর্থনীতি কতটুকু এই চাপটা নিতে পারবে সেটাও দেখার বিষয় আছে। তো সেটা আমরা আশাবাদী, কিন্তু আমরা আরো স্ট্রংলি কাজ চালিয়ে যাচ্ছি এটা নিয়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটু ভিসা নিয়ে আরেকবার আসি, যে বিভিন্ন দেশের ভিসা বাংলাদেশিদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে বলতে হবে অন্তর্বর্তী সরকারের সময়। আমি যদি বলি যে ভিয়েতনাম ভিসা দেওয়া বন্ধই করে দিয়েছে, এর বাইরেও বিভিন্ন দেশ, থাইল্যান্ড যেখানে ইজিলি যাওয়া যেত সেসব জায়গায়ও কিন্তু একটু সময় লাগে। মানে বিভিন্ন দেশের ভিসা বাংলাদেশিদের জন্য অনেকটাই কঠিন হয়ে এসেছে। এই জায়গাটিতে আসলে কেন, কারণটা, পাশাপাশি এই সরকারের পক্ষ থেকে আসলে সব দেশের সাথে এই বিষয়গুলো নিয়ে এই জন্য তো পররাষ্ট্র মন্ত্রণালয় মাইগ্রেশন উইংটা খুলেছি আমরা, বিকজ বিভিন্ন দেখেন ভিয়েতনামের সাথে যে সমস্যা, এক একটা দেশের সাথে এক এক সমস্যা, এক এক কারণে হয়তো ঝামেলা। থাইল্যান্ডের সাথে বন্ধ হয় নাই, থাইল্যান্ডের সাথে ভিসা চলছে, হয়তো ভিসা প্রসেসটা একটু কমপ্লিকেটেড হয়েছে। সেটা বিভিন্ন দেশ তাদের নিরাপত্তার কারণে তাদের ডিসিশন, ইন্টারনাল ডিসিশন থাকতে পারে সেটা, কিন্তু এটা
এটা বাংলাদেশের পক্ষ থেকে আমরা ওই সকল দেশের সাথে আমরা কথা বলছি এবং আমরা আশা করি যে ভিসা প্রসেসটা আরো সুবিধা এবং আমরা যত বেশি অবৈধ যাত্রা বন্ধ করতে পারবো, অবৈধ মাইগ্রেশন বন্ধ করতে পারবো, তত বেশি আমার মনে হয় যে এই ভিসা প্রসেসটা সহজতর হবে। একেবারে শেষ প্রশ্ন আসি, যেটি আপনি বলছিলেন যে কোন দেশ বাংলাদেশের সাথে সম্পর্কর ক্ষেত্রে কোন দেশ কি ভাবলো সেটা না, বাংলাদেশের স্বার্থ দেখা হবে। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থান, ভূ রাজনীতি, ভূ পররাষ্ট্রনীতি যদি বলি, যে সেই জায়গা থেকে আসলে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সমভাবে? দেখেন, ফরেন পলিসি ডিপ্লোমেসি ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ, বিকজ আপনার ইকুয়েশন চেঞ্জ হচ্ছে প্রতিদিন। আজকে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক আছে কালকে সেটা নাও থাকতে পারে। আপনি গালফ কান্ট্রিজের দিকে তাকিয়ে দেখেন, আপনি অন্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, একই অবস্থা। তো সেজন্য ইটস চ্যালেঞ্জিং, বাট আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা 2/3 মেজরিটি নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসে দায়িত্ব নিয়েছে এবং আমরা জনগণের জন্য কাজ করতে চাই এবং আমরা চাই না যে গত 17 বছরের দেশ যেখানে গিয়েছে সেই জায়গায় দেশ ফেরত যাক, আমরা সামনের দিকে এগোতে চাই। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো দেশে তার সফর নির্ধারিত হয়নি, সেটি কি জুনে হচ্ছে কিনা এবং কোন দেশগুলো হতে পারে? অপেক্ষা করেন, দেশ জানতে পারবেন। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে তো প্রধানমন্ত্রী প্রথম 1 মাসে যা যা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, প্রথম কথা আমরা যুদ্ধ অবস্থায় দায়িত্ব নিয়েছি, সেটা প্রথমেই একটা এনার্জি মোকাবেলা করা, এনার্জি ক্রাইসিস মোকাবেলা করা, সবকিছু এগুলো উনি করতে হয়েছে এবং সফলভাবে করেছেন উনি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম 1 মাসের মধ্যে উনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মওকুফ করা, এই সব কাজগুলো, খাল খনন, উনি নিজের উপস্থিত থেকে খাল খনন কাজ শুরু করেছেন, যেটা এখনো চলছে সারা দেশে। তো এই কাজগুলো তো 1 মাসের মধ্যে, এবং ইটস নট এ স্মল জব, এটা অনেক বড় একটা কাজ। তো এই কাজগুলো কিন্তু উনি করেছেন, দেশের প্রতি উনি ফোকাস করেছেন আগে, এবং উনি যে ওয়াদাগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে করেছেন, জনগণকে করেছেন, সেটা বাস্তবায়নের লক্ষ্যে উনি কিন্তু ডে 1 থেকে কাজ করছেন। সফর হবে, জানতে পারবেন, অবশ্যই অপেক্ষা করেন। জি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আয়োজনে সময় দিয়েছেন। আয়োজনটি শেষ করছি। দর্শক, এই ছিল মুখোমুখির আজকের আয়োজনে। আগামী আয়োজনে দেখা হবে ভিন্ন কোনো অতিথির সাথে। চ্যানেল 1-এর সঙ্গে থাকুন।